রহস্যময় পৃথিবী। নমস্কার বন্ধুরা, আমি শুভাশিস। রহস্যময় পৃথিবী চ্যানেলে আবারও একটি ঘটনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। আমাদের ঘটনাগুলি শোনার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, এবং এই রকম নিয়মিত সত্য ঘটনা আপনি যদি শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। বৈশাখ মাস, দুপুরের তাপমাত্রা 35 ডিগ্রি ছাড়িয়ে আজ 36-এ পা রেখেছে। যতদূর চোখ যায় ধুধু করা লাল মাটি, আকাশে কোনো মেঘের দেখা নেই। ময়ূরাক্ষী তার আপন মনে নিঃশব্দে বয়ে চলেছে। তবে নদীর দুপাশে কিছু গুল্ম জাতীয় আগাছা দেখা যাচ্ছে। দূর থেকে বাউলের একতারার মৃদু সুর কানে ভেসে আসছে। এই লাল মাটির সাথে আমার অন্তরে যেন এক অটুট বন্ধনে বাঁধা পড়ে গেছে। বছর 10 আগেকার কথা। এই শিমুলপুর গ্রামে ঘটে যাওয়া এক অমানবীয় মর্মান্তিক নির্মম ঘটনা। গ্রামে প্রতি অমাবস্যায় কোনো না কোনো বাড়ি থেকে হাঁস, মুরগি বা ছাগল চুরি হতে লাগলো। প্রথম দিকে গ্রামবাসীরা বিষয়টি বেশি গুরুত্ব দিত না। তারা মনে করত রাতে নদীর ধারে যে হারে শিয়ালের ডাক শোনা যায়, হয়তো এটা তাদেরই কাজ। বেশ কিছু মাস পর গ্রামবাসীরা লক্ষ্য করল যে সমস্ত পানিগুলি তাদের বাড়ি থেকে চুরি যেত সেগুলি গলা কাটা অবস্থায় নদীর তীরে পড়ে থাকতো ওই পুরনো বটতলায়। কিন্তু তাদের শরীরে এক বিন্দুও রক্ত থাকতো না, পুরো শরীর ফ্যাকাশে হয়ে যেত। গ্রামবাসীরা নিজেদের এই সমস্যা নিয়ে এক তান্ত্রিকের কাছে গিয়ে উপস্থিত হলো। সমস্ত ঘটনা তারা তান্ত্রিককে খুলে বলল। তান্ত্রিক সব কিছু বিচার করে গ্রামবাসীদের জানালো, এটা কোনো শিয়াল, কুকুর বা হায়নার কাজ নয়, এটা হলো এক রক্ত পিপাসুক ডাইনির কাজ। তোদের গ্রামে এক ডাইনি বাস করে। সে প্রতি অমাবস্যা রাতে নিজের আসল রূপে ফিরে আসে, আর তার রক্তের ক্ষুধা মেটানোর জন্য সে এই সমস্ত কর্মকাণ্ড করে থাকে। গ্রামবাসীদের মনের মধ্যে আগে থেকেই ডাইনি কুসংস্কার প্রথা ছিল। তারপর তান্ত্রিকের এই কথাগুলি যেন জ্বলন্ত আগুনের মধ্যে ঘি ঢালার কাজটা করে দিল। এরপর গ্রামবাসীদের সন্দেহ, রাগ, ক্ষোভ গিয়ে পড়ল চন্দ্রমালিনীর ওপর। বিয়ের পর ওর স্বামী ওকে ছেড়ে দিয়ে চলে যায়। শ্বশুরবাড়ির লোকজন তাড়িয়ে দিলে ও নদীর তীরে একটা ছোট্ট কুটির বানিয়ে বাস করত একাই। গ্রামবাসীরা পরবর্তী অমাবস্যার সকালে দেখল একটি ছাগলের কাটা নিথর দেহ ওই কুটিরের সামনে পড়ে আছে। অমনি সমস্ত গ্রামবাসীরা সন্দেহের বশে চন্দ্রমালিনীকে টেনে নিয়ে বটগাছে বেঁধে দিয়ে প্রহার করতে লাগলো। ও চিৎকার করতে থাকলো, আমি ডাইনি নয়, আমি ডাইনি নয়, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। গ্রামবাসীদের মধ্যে অনেকেই চিৎকার করে বলতে থাকলো, ও ডাইনি, ওকে মেরে ফেল, মেরে ফেল ওকে। শত আকুতি মিনতি করার পরও গ্রামবাসীরা ওর একটি কোথাও শুনতে চাইল না। একটা তাজা প্রাণ এইভাবেই চলে গেল। আর এই ক্ষোভের জোরেই তার প্রাণহীন নিথর দেহটা সৎকার কেউ করল না, পাশে নদীর ঝোপে ফেলে দিল। বলতে লাগলো, শিয়াল কুকুরে ছিঁড়ে খাক ওকে। আমি এই গ্রামেরই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার। এই মর্মান্তিক সত্য ঘটনা বহু বয়স্ক রোগীর কাছ থেকে শুনেছি। তারা প্রত্যেকেই বলে অমাবস্যার রাতে নাকি তার অতৃপ্ত আত্মা গ্রামে ঘুরে বেড়ায়। তারা তার পায়ের নপুরের আওয়াজ শুনেছে। গ্রামবাসীরা ওই রাত্রিতে বাইরে বেরিয়ে যেতে সাহস পায় না। গ্রামবাসীরা সকলেই আমার মান্য করে। আজ সকালে যখন আমি রুগী দেখতে যাব বলে আমার মোটর বাইকটা নিয়ে বের হচ্ছি, অমনি সুব্রত হন্ততন্ত হয়ে কোথা থেকে ছুটে আসলো। বলল, ডাক্তারবাবু কোথায় বেরোচ্ছেন? জানেন না আজ ঘোর অমাবস্যা? আমি একটু হেসেই বললাম,
ভূত পেতের ভয়ে কি রুগী দেখতে যাব না? সুব্রত বলল, আজ রাত্রিটা অশুভ ডাক্তারবাবু, না বেরোলেই ভালো হয়। আমার রুগী দেখার ডাক এসেছিল এখান থেকে প্রায় 40 মাইল দূরে নিশ্চিন্তপুর গ্রামে। রুগীর অবস্থা খুবই খারাপ, আমাকে আজ যেতেই হবে। তাই বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে গ্রামের অনেকেই আমাকে সাবধান করেছিল। রুগী দেখা শেষ করে যখন শিমুলপুর গ্রামে ঢুকলাম, রাত্রি তখন 10:30। পুরো গ্রাম কালো অন্ধকারে ডুবে গেছে। গ্রামে ঢুকার আগেই আকাশ ঘোর হয়ে মেঘ উঠেছে, ঝোড়ো বাতাস বইতে শুরু করলো। এখন দেখি মুষলধারে বৃষ্টি শুরু হলো। ঝড়ের দাপটে চারিদিকে গাছের ডাল এদিক ওদিক মাথা নাড়তে লাগলো। এই হাওয়ার মাঝেই কেমন যেন একটা ফিস ফিস করে কানে শব্দ বাজতে লাগলো, ওদিকে যাস না, ওদিকে যাস না। হঠাৎ আকাশে ভীষণ আওয়াজ করে একটা বিদ্যুৎ চমকালো। তার হালকা আলোতে দেখলাম দূরে কাঠের বীজের ওপারে কে যেন দাঁড়িয়ে আছে। আমার গাড়ির হেডলাইটের আলো পড়তেই অন্ধকারে যেন মিলিয়ে গেল। কাঠের সেতু পেরোতেই যেন আমার মোটরসাইকেলের চাকাটা কোথায় আটকে গেছে। আমি সমস্ত পিক আপ দিয়ে গাড়িটা বাড়ালাম, কিন্তু কিছুই লাভ হলো না। কে যেন আমার গাড়িটা পেছন থেকে প্রচণ্ড জোরে শক্তি দিয়ে টেনে রেখেছে। আমি আরও পিক আপ বাড়িয়ে দিলাম, কিন্তু কিছুই হচ্ছে না। গাড়িটা বিকট আওয়াজ করে বন্ধ হয়ে গেল। চারিদিকে হঠাৎ ঘোর একটা অন্ধকার নেমে এলো। গাড়ি থেকে নামতেই একটা শীতল ঠান্ডা হাওয়া আমার ঘাড়ের উপর দিয়ে বয়ে গেল। কেউ যেন আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। বাতাসে একটা মৃদু নারী কণ্ঠ ভেসে এলো, ফিরে যা, তুই ফিরে যা, এখান থেকে তুই ফিরে যা। অমনি দূর থেকে একটা ভীষণ অট্টহাস্য ভেসে এলো। আমি কাঁপা গলায় বললাম, কে কে ওখানে, কে কে ওখানে, কে? কোনো উত্তর এলো না। হঠাৎ বিদ্যুতের দারুণ গর্জন, তার আলোতে দূরের বটগাছটির ওপর যখন আমার চোখ পড়ল, তখন দেখলাম ওর নিচে এক নারী। লম্বা লম্বা মাথায় চুল কোমর পর্যন্ত নেমে এসেছে, ঝোড়ো হাওয়ায় সেগুলি এদিক ওদিক উঠছে, আর সাদা শাড়ি, তার পুরো মুখ ঢাকা। পায়ের দিকে যখন আমার চোখ পড়ল, তখন আমার হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। দেখলাম তার পায়ের পাতাগুলি উল্টো দিকে। ঠিক এমন সময় হ্যারিকেনের লণ্ঠন হাতে কে যেন দূর থেকে আমাকে ডাকছে, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তাড়াতাড়ি আসুন এদিকে, আমি এই দিকে। একটু এগিয়েই দেখি সুব্রত আমায় ডাকছিল। ও বলল, গাড়ি থাক, আপনি তাড়াতাড়ি এদিকে আমার সঙ্গে আসুন, এই দিকটাতে। আমার গলা তখন শুকিয়ে গেছে, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কোনো রকমে ওর বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছাতেই ওর বাবা দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ হতে ভেতরের পরিবেশটা খুব শান্ত হলো। দরজা বন্ধ হলেও বাইরে থেকে পায়ে নূপুর পরে হাঁটার আওয়াজটা এখনও আমার কানে আসতে লাগলো।